না না অমিত, আমি এই পৈশাচিক কাজের সাথে কিছুতেই যুক্ত থাকবো না, আর তোমাকেও এগোতে দেবো না এটা নিয়ে। সারা পৃথিবী শ্মশান ভূমিতে পরিণত হবে তোমার এই পাগলামিতে। আমি আজই মরুতে সেন্ট্রাল এআই সিস্টেমকে শাটডাউন করে দেব। কি পাগলের মতো কথা বলছো তুমি? আমার সারা জীবনের অক্লান্ত পরিশ্রম আছে এতে। আমি ছাড়াও আরো 3জন বিজ্ঞানী জান প্রাণ দিয়ে খেটেছে মরুতের পিছনে। তুমিও তো কম খাটুনি পারমিতা, তাহলে? হ্যাঁ হ্যাঁ, খেটেছি। তোমার স্বপ্নকে আমি নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলাম, তখন জানতাম না তোমার এই দুরভিসন্ধির কথা। আর আজ যখন আমি বেরোচ্ছি। কোথাও যাবে না তুমি। একদম চুপ, একদম চুপ করে বসে থাকবে এইখানেই, আর একটা কথাও বলবে না। টেনে ধরলেন ডক্টর বাগচি তার স্ত্রীকে। ছাড়ো আমাকে, লাগছে আমার। বলে হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যেতে উদ্যত হন পারমিতা। নিরুপায় হয়ে ডক্টর বাগচি টেবিলের দেরাজ থেকে নিজের রিভলভারটা বের করে নেন এবং সোজা চালিয়ে দেন পারমিতাকে লক্ষ্য করে। এক আঘাতেই ধরাশায়ী হন পারমিতা। গুলিটা পাঁজর ভেদ করে সোজা হার্টে গিয়ে লাগে। দুবার সামান্য কেঁপে স্থির হয়ে যায় পারমিতার শরীর। ডক্টর বাগচি দৌড়ে যান পারমিতার দিকে। মাথাটা নিজের কোলের ওপর তুলে স্ত্রীর নিষ্পলক চোখ দুটোর দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। পারমিতা! কিছুক্ষণ পর নিজেকে কিছুটা সামলে পারমিতার দেহটা ছেড়ে তিনি নিজের কম্পিউটারের ক্যামেরাটা চালু করেন এবং তাতে একটা বক্তব্য রেকর্ড করেন। বিদায়। তারপর যেই রিভলভারের দ্বারা তিনি পারমিতার জীবনের অন্ত ঘটিয়েছেন সেটাই নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপ দিয়ে দেন। নমস্কার, আপনারা শুনছেন আষাঢ়ে গপ্প, পরিবেশনায় সেন এন্টারটেইনমেন্ট। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে বিজ্ঞান মহলে তো অনেক বিতর্ক রয়েছে। তবে এতটুকু বলতে পারি, বিজ্ঞানের ব্যবহার আমরা বাস্তব জীবনে কাজে লাগিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি। আর এই যে বিতর্কের কথা বলছিলাম আপনাদের, চলুন আজ শুনে নেওয়া যাক সুমন সেনের কলমে কল্পবিজ্ঞান কাহিনী, প্রজেক্ট মরুত। মার্চ 2023 সাল। বিশাল হলঘরের মধ্যে চলছে প্রেস কনফারেন্স। বিজ্ঞানী অমিত বাগচি আজ তার নতুন আবিষ্কৃত জিনিস মরুত ডেমনস্ট্রেশন করে দেখাবেন সকলের সামনে। তার কথায় তিনি বিজ্ঞানী হিসেবে সফল হয়েছেন এই জিনিস আবিষ্কার করতে পেরে। বৈদ্যুতিক বাতির আবিষ্কার যেমন এক নিমেষে দুনিয়াটাকে পাল্টে দিয়েছিল, তার এই আবিষ্কারও নাকি সেই রকম একটা যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে। আজ পৃথিবীর প্রত্যেকটা কোণায় কোণায় পৌঁছে গেছে ফ্রি ওয়াইফাই। পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন এতটাই প্রয়োজনীয় সহজলভ্য হয়ে গেছে যে 20-25 বছর আগের মতো সেটাকে আর লাক্সারি বলে গণ্য করা হয় না। দুনিয়া যখন এত দ্রুত টেকনোলজিকে আপন করে নিচ্ছে, তখন মানুষ স্বয়ং বাদ যায় কেন? আমরা কেন একটা তুড়ি মারার সাথে সাথে পৌঁছে যেতে পারি না যখন যেখানে যেতে মন চায়? এই পৃথিবীর প্রত্যেকটা কোণা কেন আমরা স্বাধীনভাবে ঘুরে দেখতে পারি না? কেন 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেও আমাদের যানবাহনের সাহায্য নিতে হয়? যানবাহনের জ্বালানি থেকে সৃষ্ট দূষণের দ্বারা আমরা যেমন করছি পরিবেশের ক্ষতি, তেমনি আবার হচ্ছে বিপুল অর্থের অপচয়। অর্থ থাকলেও অনেক সময় আমরা যখন যেখানে খুশি সেখানে যেতে পারি না, শুধুমাত্র সময়ের অভাবে। এই মুহূর্তে আপনাদের মধ্যে কেউ চাইলেই বুর্জ খলিফার মাথায় উঠে একটা সেলফি তুলে নিয়ে আসতে পারবেন না, বা কলকাতা থেকে আগ্রা গিয়ে 2 ঘন্টার মধ্যে ভালোভাবে তাজমহল ঘুরে আবার ফিরে আসতে পারবেন না। কিন্তু আমি
এগুলো সব পারবো। যখন যেখানে খুশি যেতে পারবো, যত ইচ্ছে ঘুরতে পারবো, আবার ঠিক সময়ে ফিরেও আসতে পারবো, তাও আবার কোনো যানবাহনের সাহায্য না নিয়ে। ডক্টর অমিত বাগচি এতটা বলে হলে বসে থাকা সকলের দিকে উৎসুকভাবে তাকালেন। সকলেই তার কথা মন দিয়ে শুনছিলেন। কারুর কারুর গালে হাত, মুখে চিন্তার ছাপ। শ্রোতাদের মধ্যে একজন হঠাৎ প্রশ্ন করলেন, কি বলছেন ডক্টর বাগচি? বুর্জ খলিফা? বিদেশ? তাও আবার বিনা পাসপোর্টে? বলছি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে আপনি কি সবাইকে ক্রাইম করতে বলছেন? খুব ভালো প্রশ্ন। তবে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। আগে ডেমনস্ট্রেশনটা দিই। বলে ডক্টর বাগচি পাশ থেকে কাউকে ইশারা করে ডাকলেন। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আমার সহকারী তথা স্ত্রী পারমিতা। বলে ডক্টর বাগচি পারমিতার হাত থেকে ব্রিফকেসটা নিজে নিয়ে নিলেন। তারপর নিজের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে টেবিলের ওপর রাখলেন। তারপর ব্রিফকেসটা খুলে একটা সিরিঞ্জ ও তরলের শিশি বের করলেন। তারপর নিমেষের মধ্যে শিশির তরল সিরিঞ্জের মাধ্যমে নিজের স্ত্রীর শরীরে ভরে দিলেন। তারপর পারমিতা একটা নির্দিষ্ট জায়গায় সরে দাঁড়ালেন। ডক্টর বাগচি মিনিট পাঁচেক টেবিলে রাখা মোবাইল ফোনটা ঘাটাঘাটি করলেন। এরপর একটা ইশারা করলেন পারমিতার দিকে। সাথে সাথেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেল পারমিতা। এমন দৃশ্য দেখে হলে বসে থাকা প্রত্যেকেই অবাক হয়ে গেলেন। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন সকলে। নিজেদের মধ্যে কথা আদান প্রদান শুরু করলেন। একটা ছোটোখাটো শোরগোল শুরু হয়ে গেল সেখানে। আরেকটা জিনিস কারুর চোখ এড়ালো না। পারমিতা যেখান থেকে উবে গেলেন ঠিক সেই জায়গার মেঝেতে খানিকটা জলীয় পদার্থ পড়ে থাকতে দেখা গেল। এটা দেখে সামনের দিকে বসে থাকা কেউ কেউ নাকে রুমাল চাপা দিলেন। ডক্টর বাগচি ব্যাপারটা দেখে হেসে উঠলেন। সবাইকে আশ্বস্ত করে বললেন, না না, আপনারা আসলে যা ভাবছেন ওটা আসলে তা নয়। আমার স্ত্রী পরীক্ষা চালু করার আগে ভয়ে মূত্র বিসর্জন করে ফেলেননি। ওই জলীয় পদার্থটা আসলে ওর দেহ নিঃসৃত জল। মানুষের শরীরের 70% হচ্ছে জল, কিন্তু আমার কর্মসূচিতে এত পরিমাণ জল একেবারেই অপ্রয়োজনীয়। তাই আমি 30% জল বাদ দিয়ে দিয়েছি ওর শরীর থেকে। এই কথা শোনার পর দর্শকের মধ্যে হইচই আরও বেড়ে গেল। একজন উত্তেজিত হয়ে বললেন, উনি কোথায়? ওনাকে ফিরিয়ে নিয়ে আসুন উনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আরেকজন বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই ওনাকে দেখতে চাই। উনি আদৌ বেঁচে আছেন তো? ডক্টর বাগচি দুই হাত ওপরে তুলে চিৎকার করলেন, সাইলেন্স! উনি বেঁচে আছেন, সুস্থ আছেন এবং আপনাদের ঠিক পেছনেই আছেন। সকলে চুপ হতেই হলের একেবারে পিছন দিক থেকে জোরে জোরে হাততালির শব্দ ভেসে আসলো। সকলে অবাক হয়ে পিছনে তাকাতেই দেখলেন মিসেস পারমিতা বাগচি সশরীরে হাততালি দিতে দিতে ক্রমশ এগিয়ে আসছেন। এই মুহূর্তে হলে বসে থাকা সকলেই নিজের নিজের চেয়ারে উঠে দাঁড়িয়েছেন এবং মিসেস বাগচির সাথে তাল মিলিয়ে হাততালি দেওয়া শুরু করলেন। অনেকে বললেন, ম্যাজিক হিসেবে তো ভালোই, কিন্তু আপনি কি আজ আমাদের এখানে ডেকেছেন ভোজবাজির খেলা দেখাতে? ডক্টর বাগচি এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। অবজ্ঞার চোখে এড়িয়ে গেলেন প্রশ্নকর্তাদের। তারপর হাততালির শব্দ ভেদ করে তিনি বলে উঠলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এক্ষুনি আমি আপনাদের সামনে যা প্রেজেন্ট করলাম আমার নতুন আবিষ্কার মরুত, যা হতে চলেছে এক যুগান্তকারী আবিষ্কার। তার মুখে যেন সফলতার খুশি উপচে পড়ছে। তিনি আরও বললেন, ভাবতে পারছেন, এখন আমরা পরিবেশকে দূষিত না করে বিনা অর্থ ব্যয়ে যেখানে খুশি পৌঁছে যেতে পারি খুব অল্প সময়ের মধ্যে। এর জন্য আপনাকে কি করতে হবে? শুধু এই প্রোডাক্টটা আপনার শরীরে প্রবেশ করাতে হবে, আর তার সাথে সাথে আপনার মোবাইল ফোনে এই প্রোডাক্টের একটা ড্রাইভার সফটওয়্যার রোদাসি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, যেখানে আপনি বলে দেবেন আপনি কোথা থেকে কোথায় যেতে চান। ব্যাস, তাহলেই বাকি সারাটা জীবনে আপনাকে একবারের জন্য ট্রাভেল খরচ বহন করতে হবে না। এখন বলুন, কার কি কি প্রশ্ন আছে এই সম্পর্কে?
বলে ডক্টর বাগচি আগের প্রশ্নকর্তাদের দিকে তাকিয়ে বললেন, আপনার পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়ার প্রশ্নটা আমার মনে আছে মিস্টার রায়, ওটার উত্তর আগে দিয়ে নিই। আমাদের এই পুরো ব্যাপারটাই চালিত হবে একটা স্বয়ংক্রিয় এআই সিস্টেমের দ্বারা। টেকনিক্যালি আপনি এখন ইচ্ছা করলেই এই প্রোডাক্টের মাধ্যমে আইফেল টাওয়ারের মাথায় পৌঁছে যেতে পারেন, কিন্তু আমাদের দুনিয়ার কিছু বেঁধে দেওয়া নিয়মের কারণে যেহেতু আপনার এই মুহূর্তে সেখানে যাওয়া উচিত নয়, তাই এই সিস্টেমও আপনাকে সেখানে যেতে বাধা দেবে। যতক্ষণ না আপনার পাসপোর্ট তৈরি হচ্ছে এবং ঠিক জায়গা মতো জমা পড়ছে, ততক্ষণ এই এআই সিস্টেম আপনাকে সেখানে যাওয়ার অনুমতি দেবে না। সবই ঠিক আছে ডক্টর বাগচি, কিন্তু জেলের কয়েদিরা যদি ভাবে এটা ব্যবহার করে তারা জেলের বাইরে বেরিয়ে পড়বে, তাহলে? একজন বললেন। খুব সিম্পল, কয়েদিদের এই প্রোডাক্ট ব্যবহারের অ্যাক্সেস কেড়ে নেওয়া হবে। ডক্টর বাগচি বলেন, যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারি এটা ভেবে যদি কেউ চায় যে আমেরিকার এরিয়া 51-এতে যেতে বা এরকম অনেক গুপ্ত জায়গা আছে যেখানে প্রবেশ করতে, তাহলে তো ভারী মুশকিল। আরেকজন বলেন, আমি আগেই বলেছি, পুরো ব্যাপারটাই যেহেতু চালিত হবে একটা এআই সিস্টেমের দ্বারা, সুতরাং গোপন স্থানের গোপনীয়তা অবশ্যই বজায় থাকবে। যাদের মনে দুরভিসন্ধি আছে, যারা কাউকে খুন করতে চায়, তারা তো এটা ব্যবহার করলে খুব সহজেই পালিয়ে যেতে পারবে বা গা ঢাকা দিতে পারবে। অন্য একজন বলেন, আমার মনে হয় এই প্রোডাক্ট ব্যবহারে অপরাধীরা আরো তাড়াতাড়ি ধরা পড়বে, কারণ প্রত্যেকের যাওয়া আসার সমস্ত রেকর্ড আমাদের ডেটাবেসে জমা থাকবে। যে কোনো উপভোক্তা যখন যখন যেই গন্তব্যে পৌঁছচ্ছেন, যেখানে যেখানে চেক ইন বা চেক আউট করছেন, তার সম্পূর্ণ তথ্য আমাদের সিস্টেম ডেটাবেসে আপলোড হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ, সিবিআই, এফবিআই, কেজিবি, ইন্টারপোল এরা চাইলেই যে কোনো ক্রিমিনালকে ট্র্যাক করতে পারবেন অতি সহজেই, এবং তারা চাইলেই সন্দেহভাজন ব্যক্তির পথ অবরোধ করতে পারবে অতি সহজেই। তাই অপরাধ বৃদ্ধি তো দূরের কথা, এই প্রোডাক্ট ব্যবহারের ফলে অপরাধ করার প্রবণতা পুরো পৃথিবী থেকে হ্রাস পাবে আমি আশা করছি। আপনার এই প্রোডাক্টটার নাম মরুত রাখলেন কেন? একজন জিজ্ঞেস করলেন। আমাদের ঋগ্বেদে উল্লেখ আছে মরুত নামক কিছু দেবতার। তারা রুদ্রের সন্তান। মেঘের ওপর চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। প্রয়োজন অনুযায়ী তারা ঝড় আনেন, বৃষ্টি আনেন। তারা অদম্য, কখনো কোনো বাধা মানেন না। আমার এই প্রোডাক্টটাও তাদের থেকেই অনুপ্রাণিত, সুতরাং নামকরণটাও তাদের থেকেই নেওয়া। আচ্ছা, অর্থাৎ টেলিপোর্টেশন নিয়ে সারা পৃথিবী জুড়ে যে কোয়ান্টাম গবেষণা, সেটা ইতিমধ্যে বহুদূর এগিয়েওছে। চীন তো 2017 সালে একটা ফোটন কণাকে মহাকাশে পাঠিয়েও দিয়েছে। এটাও শোনা যাচ্ছে যে তারা নাকি একটা ইঁদুরকে টেলিপোর্ট করার প্রস্তুতিও নিচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মতামত মিস্টার বাগচি? আরেকজন বলেন, দেখুন, তাদের সাথে আমার কোনো সংযোগ নেই, কোনো বিরোধও নেই। আর আমার গবেষণার কার্যপ্রণালী শুনলে বুঝতে পারবেন আমার কাজ ওদের দ্বারা কোনোভাবে অনুপ্রাণিত বা প্রভাবিত নয়। ওদের গবেষণা এবং আমার গবেষণা সম্পূর্ণ স্বতন্ত্র। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোয়ান্টাম গবেষণার মাধ্যমে কোনো জীবন্ত প্রাণীকে স্থানান্তরিত করা সম্ভব নয়, এবং তা কোনোদিন সম্ভব হবেও না। এতটা বলে চুপ করলেন ডক্টর বাগচি। তারপর, আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? বলে এক বোতল জল নিজের স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে দর্শকবৃন্দকে জিজ্ঞেস করলেন। কিছু গুঞ্জন শোনা গেল, তবে সরাসরি আর কোনো প্রশ্ন এলো না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ডক্টর বাগচি আবার শুরু করলেন। এবার তাহলে আপনাদের বলি পুরো জিনিসটা কিভাবে কাজ করে, তাহলেই আশা করি আপনারা বাকি সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। বলে ডক্টর বাগচি টেবিল থেকে কাচের ফাঁকা ভায়ালটা তুলে নিলেন। তারপর আবার বলতে থাকলেন। এই যে এটা দেখছেন, এর মধ্যে ছিল এমন কিছু পদার্থ যা আসলে তরল নয়, কঠিন পদার্থ। সেগুলোই আসল কাজের জিনিস। আসলে এতে ছিল কোটি কোটি ন্যানোবটস একত্রিত করে রাখা। ন্যানোবটসগুলো ইঞ্জেকশনের দ্বারা আপনার শরীরে প্রবেশ করানোর সাথে সাথেই ওগুলো অনলাইন হয়ে যায়। সাথে আপনাকে নিজের মোবাইল ফোনে একটা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে, যেটাতে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
এবং আপনার যাওয়া আসা সমস্ত কিছু পরিচালিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে। সেখান থেকেই আপনি আপনার গন্তব্য নির্বাচিত করবেন। ন্যানোবটসগুলো শরীরের প্রত্যেকটা কোষকে ভেঙে ভেঙে আলাদা করে উড়িয়ে নিয়ে চলবে গন্তব্যের দিকে। তারপর গন্তব্যে পৌঁছে আবার ন্যানোবটসগুলো একত্রিত হয়ে শরীরকে পুনঃস্থাপন করবে। কিন্তু এই পদ্ধতিতে শরীর পুনর্গঠিত হওয়ার পর তাতে কোনো পালস থাকবে না। তাই ন্যানোবটসগুলো হৃৎপিণ্ডকে একটা ক্যালকুলেটেড ইলেকট্রিক শক দিয়ে পুনর্চালিত করবে। সুতরাং আপনি বলছেন প্রতি যাত্রার সময় আমরা প্রত্যেকে একবার করে মরবো, আবার আপনার প্রোডাক্ট আমাদের বাঁচিয়ে তুলবে। শ্রোতাদের মধ্যে একজন বললেন, হ্যাঁ, টেকনিক্যালি তাই। সর্বনাশ! আর উপভোক্তা যে প্রতিবারই জীবিত এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসবেন তার কত পার্সেন্ট গ্যারেন্টি আছে? 100%। আমার স্ত্রীকেই দেখে নিন, দিব্যি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে হাসছে। আরো প্রমাণ লাগলে তাও দেয়া যেতে পারে। আমার মতে সবথেকে ভালো হবে যদি আপনি অনুমতি দেন, তাহলে আপনার উপরেও এই প্রয়োগ করা যেতে পারে। ডক্টর বাগচি পাশের টেবিলটায় রাখা প্রজেক্টরটা চালু করতে করতে বললেন। উল্টো দিকের সাংবাদিক মৃদু হাসির মাধ্যমে প্রস্তাবটিকে উপেক্ষা করলেন। ডক্টর বাগচি আবার শুরু করলেন। তবে একটা ব্যাপার হচ্ছে, এই পদ্ধতিতে ন্যানোবটসগুলো আমাদের শরীরে জমা জল বেশি পরিমাণে নিয়ে যেতে পারে না। কিছু বাষ্প হয়ে যায়, আর কিছু বহন ক্ষমতার সীমার জন্য ত্যাগ করতে হয়। তাই গন্তব্যে পৌঁছে ডিহাইড্রেশনের অভাব শুরু হওয়ার আগেই যাত্রীকে পরিমাণ মতো জল শরীরে প্রবেশ করাতে হবে। আপনারা এই রুমে যা যা প্রত্যক্ষ করলেন তা সম্পূর্ণ প্রজেক্টের ছোট্ট একটা ডেমো। পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক যাত্রীকে দুটো টার্মিনালের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক যেমন এয়ারপোর্ট বা ট্রেন স্টেশনে হয়। যাত্রী তার মোবাইল ফোনে গন্তব্য নির্ধারণ করে সঙ্গের মালপত্র নিয়ে নিকটবর্তী টার্মিনালে প্রবেশ করবেন, আবার গন্তব্যে পৌঁছে আরেকটি টার্মিনাল থেকে বেরোবেন। এই টার্মিনালগুলো একদিক থেকে যেমন যাওয়া আসার দরজা, অন্য দিক থেকে এগুলোই একটা ওয়াটার স্টেশন। যাত্রীর শরীরে প্রয়োজনীয় জলের চাহিদা এই টার্মিনালগুলোই স্প্রে করে সাপ্লাই দেবে। পিছনের জায়ান্ট স্ক্রিনের মধ্যে মরুতের ব্যবহারিক পদ্ধতির ডায়াগ্রামগুলো দেখাতে দেখাতে এতটা বলে একটু থামলেন তিনি। তারপর আবার বললেন, আচ্ছা, একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে, যাত্রীরা নিজেদের যাত্রাপথে শুধুমাত্র হিরে বহন করতে পারবেন না, বাকি যে কোনো জিনিস তারা সঙ্গে নিয়ে এক টার্মিনাল থেকে অপর টার্মিনালে যেতে পারবেন। বাহ, বেশ, আপনার পরিকল্পনা তো খুব ভালোই মনে হচ্ছে শুনে মিস্টার বাগচি, কিন্তু কার্যত এটা কতটা প্রয়োগ হবে সেটাই এখন দেখার বিষয়। একজন বললেন, শুধুমাত্র তাই নয়, যাত্রা ছাড়াও এর আরো অনেক গুণ আছে। ব্যবহারকারীরা সেগুলোকে বোনাস ফিচার্স হিসাবে ধরতে পারেন। বলে মৃদু হাসলেন ডক্টর বাগচি। তারপর আবার গম্ভীর হয়ে বললেন, এই প্রোডাক্ট ব্যবহারে টিউমার বা ক্যান্সারের কোষগুলিকে খুঁজে বের করে বাইরে নিষ্কাশিত করা যাবে। শুরুতেই একটা স্টেপ নেবার ফলে একটা মারণ রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আপনার গল ব্লাডারে পাথর হয়েছে, বিনা অস্ত্রোপচারেই সেগুলো দেহের বাইরে এনে ফেলে দেওয়া যাবে। ভাঙা হাড় নিমেষেই জোড়া লাগানো যাবে, শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা যাবে। এগুলো সবই হবে আমার এবং আপনাদের স্বপ্নের প্রজেক্ট মরুতের দ্বারা। আচ্ছা, আপনার এই ন্যানোবটসগুলো পাওয়ার পাবে কোত্থেকে? এগুলো চার্জ দেওয়ার কি কোনো ব্যবস্থা করতে হবে আলাদা করে? আরেক সাংবাদিক বললেন, আলাদাভাবে কোনো চার্জ দেওয়ার ব্যাপার নেই। ন্যানোবটসগুলো মানবদেহ থেকে আর প্রকৃতি থেকে উত্তাপ শোষণ করে নিজে থেকেই চার্জ হবে। এতক্ষণ চুপচাপ সবকিছু শুনতে থাকা একজন সাংবাদিক এবার উঠে বললেন, আপনি তো ব্যবসা ভালোই ফেদেছেন মশাই, কিন্তু আপনার এই প্রোডাক্টের ফলে অর্থনীতির ওপর কী প্রভাব আসবে তা ভেবেছেন কখনো? অর্থনীতি আরো চাঙা হয়ে উঠবে, এটাই আমার বিশ্বাস। ডক্টর বাগচি শান্তভাবে বললেন, আপনার এই প্রোডাক্ট যত কিছু একসাথে করার দাবি রাখছে তা যদি সত্যি হয়, তাহলে এইসব কাজের সাথে যুক্ত লাখ লাখ মানুষ। লোকটি বাকি কথা শেষ করার আগেই ডক্টর বাগচি হিংসাত্মক হয়ে বলে উঠলেন, এই আপনারা ফসিল ফিউল সাপোর্টার, তাই না?
হাতে ঘা লেগেছে, মারবে আমায়, মেরে ফেলবে যেমন স্ট্যানলি মেয়রকে মেরেছিল। মারো মারো, তবু আমি মরুত লঞ্চ করবই। ডক্টর বাগচির আক্রমণাত্মক ভঙ্গিতে হকচকিয়ে গেলেন সেই সাংবাদিক। হলঘরটায় শোরগোল পড়ে গেল। ঘটনার উত্তেজনা বাড়ছে দেখে একজন মুস্কো মতো লোক এসে ডক্টর বাগচিকে একপাশে সরিয়ে নিয়ে গেলেন। পারমিতা দেবী এইবার সামনে এসে সকলের উদ্দেশ্যে মুখে হাসি নিয়ে বললেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য এবং আজকের সন্ধ্যাটি অতুলনীয় করে তোলার জন্য। আশা করি এই ঐতিহাসিক দিনটি সাক্ষী থেকে আপনারা আনন্দিত হয়েছেন। তবে ডক্টর বাগচির এখন একটা বিশেষ কাজে যেতে হবে। আর একটু পরেই ওনার একটা জরুরি মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। সুতরাং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরুত বিপ্লবে সামিল হবেন। নমস্কার। কথা শেষ করেই উনি ডক্টর বাগচির সাথে পিছনের দরজা থেকে বেরিয়ে গেলেন। নভেম্বর 2025 সাল। ডক্টর অমিত বাগচির দূরদর্শিতাকে বাহবা দিতেই হয়। 1.5 বছরের মধ্যে মরুতের জনপ্রিয়তা ভরে গেল গোটা পৃথিবী। মধ্যবিত্তরা মরুত পেয়ে যেন আকাশ থেকে পেরে আনা চাঁদের টুকরো হাতে পেল। তবে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তরাও বাদ গেল না। মরুত সর্বজন গৃহীত পণ্য হিসাবে ছেয়ে গেল সবার মধ্যে। ডক্টর বাগচি মরুতের পেটেন্ট নিজের নামেই রেখেছিলেন। তার নিজস্ব কোম্পানি ফাস্ট এক্স একমাত্র জিনিসটার তৈরি এবং পরিবেশন করতে থাকলো। সব কিছুই ভালোই চলছিল, কিন্তু অঘটনটা শুরু হলো কয়েকদিন আগে থেকে। গোটা পৃথিবী জুড়ে বেশ কিছু লোক মরতে শুরু করলো। দেখা গেল যারা মারা যাচ্ছে তারা প্রত্যেকেই মরুত গ্রাহক। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হতে স্বাভাবিকভাবে অমিত বাগচি এবং তার কোম্পানি ফাস্ট এক্সের ওপর আঙুল উঠল। কিন্তু আশ্চর্যজনকভাবে ডক্টর বাগচিকে দেখা গেল একটা অন্য রূপে, একেবারে নির্বিকার। মুখে যেন একটা তৃপ্তির হাসি লেগে রয়েছে সর্বক্ষণ। কারুর কোনো রকম কথাতেই তিনি কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না। সকলেই ধরে নিল উনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন ওনার সাধের প্রজেক্টের এইরূপ ফলাফল দেখে। এমনই সময় সবাইকে অবাক করে দিয়ে ডক্টর বাগচি এবং তার স্ত্রী পারমিতার মৃতদেহ আবিষ্কার হলো তাদের বাড়ি থেকে। নিজের ব্যক্তিগত রিভলভার থেকে ডক্টর বাগচি প্রথমে পারমিতাকে গুলি করেন, তারপর রিভলভার নিজের মাথায় ঠেকিয়ে আত্মঘাতী হন। কিন্তু তাতে দুনিয়া জোড়া মৃত্যুর হার কমল না। ইতিমধ্যে একটা চাপা সন্ত্রাস ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। এরই মধ্যে ডক্টর বাগচির বাড়ি তল্লাশি করে পুলিশের হাতে যা এলো তা দেখে এবং শুনে দুনিয়া যেন স্তব্ধ হয়ে গেল। একটা ভিডিও যা পুরো ব্যাপারটার মোড়ই অন্যদিকে ঘুরিয়ে দিল। পুলিশ এবং মন্ত্রিমহল অনেক চেষ্টা করেছিল সেই ভিডিওটার গোপনীয়তা বজায় রাখার, কিন্তু কোনোভাবে তা ফাঁস হয়ে গেল। ভিডিওটার বক্তব্য ছিল এইরকম: দুনিয়াবাসী, তোমাদের বলছি, এই নতুন দুনিয়ায় তোমাদের স্বাগতম। তোমরা ইদানিং যে সমস্যাটার সম্মুখীন হয়েছ সেটা আসলে কোনো সমস্যাই নয়। সমস্যা হচ্ছে তোমরা নিজে। তোমরা একটু সচেতন হলেই এই তথাকথিত সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। তোমাদের সচেতনতার কাছে উবে যাবে এই পাতি সমস্যাটা। ভাবছো কিরকম সচেতন হওয়ার কথা বলছি, তাই তো? আসলে তোমাদের মিথ্যে বলা বন্ধ করতে হবে। এতটুকুই শুধু আমার আবদার। আমার স্বপ্নের আবিষ্কার মরুত তোমাদের এত রকম ভাবে সাহায্য করে তা তো জানোই। তোমাদের গোটা জীবনধারাটাকে পাল্টে দিয়েছে এই আবিষ্কার। আমি প্রথম দিন ডেমো দেখানোর সময় সবাইকেই বলেছিলাম এটি কিভাবে মানুষের উপকারে লাগতে পারে। আর আমার বিশ্বাস এতদিনে তোমরা বুঝে গেছো মরুতের অবদান সত্যিই অনস্বীকার্য। তবে যেটা আমি তোমাদের বলিনি সেটা হলো মরুতের প্রত্যেকটা ন্যানোবট একটা লাই ডিটেক্টর। তারা মানবদেহে মিথ্যের অনুভূতি পেলেই শরীরের প্রতিটা কোষকে নষ্ট করে দেয়। হ্যাঁ, আমি তাদের এইভাবেই বানিয়েছি
যাতে তারা নিজেরাই জাজ, নিজেরাই এক্সিকিউশনের ভূমিকা পালন করতে পারে। পরিকল্পনাটা আমার শুরু থেকেই ছিল, বলা ভালো এটাই আমার প্রাথমিক লক্ষ্য ছিল। তবে মরুত লঞ্চ করার প্রথম দিন থেকেই আমি এই প্রোগ্রামটা চালু করতে পারিনি, কারণ তখন গ্রাহক সংখ্যা ছিল অনেক কম। কিন্তু এই 1.5 বছরে প্রায় গোটা দুনিয়ায় মরুতকে আপন করে নিয়েছে। তাই আজ আমার উদ্দেশ্য পুরোপুরি সফল হলো। আমি আমার গোটা জীবন থেকে উপলব্ধি করেছি, গোটা দুনিয়ার সমস্ত অপরাধের সূচনা হয় একটা মিথ্যে থেকে। হয়তো শুরুতে সেটা খুবই ছোট মিথ্যে থাকে, কিন্তু পরবর্তীকালে সেটাই এক বিকট আকার বিশ্রী নোংরা রূপ ধারণ করে। সুতরাং মিথ্যেকে ত্যাগ না করতে পারলে পৃথিবীর ভালো হবে না। তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই, আর একজনেরও প্রাণহানি হবে না যদি না তোমরা কখনো মিথ্যে বলো। অনেক ছোটবেলায় একটা পাপ করেছিলাম, সেই পাপেরও শুরু হয়েছিল মিথ্যে থেকেই। আর আমার সেই পাপের একটা রিপল এফেক্ট আমার গোটা জীবনটা এসে পড়েছে। আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তারপর থেকে আমি শুদ্ধতা হারিয়েছি। সেই ঘটনার পর থেকে আমিও মিথ্যেকে সঙ্গী করে রেখেছিলাম এতদিন, কিন্তু আজ আমি মুক্ত। আবার একটা সত্য যুগের সূচনা হবে। শুদ্ধিকরণের শুরুটা হোক আমারই হাত ধরে। আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আরেকটা কথা, মরুতকে আর কোনোভাবেই থামানো যাবে না। এর ডিঅ্যাক্টিভেশন প্রসেস শুধুমাত্র আমিই জানতাম। সুতরাং এইটাকে এখনো নিউ নর্মাল হিসেবে সবাইকে গ্রহণ করে নিতে হবে। বিদায়। প্রজেক্ট মরুত নিয়ে ইদানিং যে গন্ডগোলটা দেখা দিচ্ছে, সেটা নিয়ে পারমিতা বাগচি তার স্বামীর সাথে অনেকবার কথা বলার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই ডক্টর বাগচি সতর্কভাবে সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। ডক্টর বাগচি যে তার কাছেও নিশ্চিতভাবে কিছু লুকোনোর চেষ্টা করছেন তা তিনি বেশ বুঝতে পারলেন। কিন্তু আজ পারমিতা দেবী অনেক চেপে চুপে ধরেছেন স্বামীকে। আজ ওনাকে বলতেই হবে ব্যাপার আসলে কি ঘটছে। ডক্টর বাগচিও কিছু একটা ভেবে স্ত্রীর সাথে এই নিয়ে কথা বলতে রাজি হলেন। ডক্টর বাগচির পরিকল্পনা শুনে পারমিতা দেবী যেন থম মেরে বসে রইলেন। কি বলবেন নিজেই বুঝতে পারলেন না। স্বামীর এইরূপ পরিকল্পনার কথা তো তিনি নিজেও জানতেন না, এবং ঘুণাক্ষরেও টের পাননি কোনোদিন। তার ভেবে ভয় করল যে তিনি কি সর্বনাশা জিনিসের সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন এতদিন। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর পারমিতা দেবী বললেন, কিন্তু কিছু কিছু মিথ্যা তো ভালোর জন্যই বলা হয়। যেমন ক্যান্সারে আক্রান্ত মৃত্যুপথযাত্রী কোনো ব্যক্তিকে ডাক্তারে বলেন আপনি ভালো হয়ে যাবেন। শুধুমাত্র এই কথাটা বলেই সেই ব্যক্তির মধ্যে অনেক মনোবল বাড়ানো যায়। এটা তো কোনো ভুল কাজ নয়। দেখা গেছে এরকম একটা মিথ্যা কথা বলার পর মৃত্যুপথযাত্রী ব্যক্তিটি তার মনোবলের ওপর ভিত্তি করে রোগীর লড়াই করার ক্ষমতা পেলেন। অনেক সময় অনেক রোগী এরকম ভাবে লড়াই করতে করতে মৃত্যুর দরজা থেকে ফিরে আসেন। ক্যান্সারের সমাধান তো আমি করেই দিয়েছি। এরকম হাজার হাজার রোগের সমস্যার সমাধান করে দেবে আমার মরুত। ডক্টর বাগচি সদর্পে বললেন, এটা তো একটা উদাহরণ ছিল। এছাড়া তো আরো কিছু হোয়াইট লাই আছে যার প্রয়োগে কোনো ক্ষতি হয় না। তোমার মরুত তো হোয়াইট লাই আর ব্ল্যাক লাইয়ের পার্থক্যটাও করবে না। মিথ্যা শনাক্ত হলেই তো ওটা হোস্ট বডিকে ছায়ে রূপান্তরিত করবে। এটা কি লঘু দোষে গুরুদণ্ড হবে না? আমি তোমার কাছে অনুরোধ করছি অমিত, মানবতার স্বার্থে তুমি তোমার এই প্রোগ্রামটা বন্ধ করে দাও। এখানেই তো তোমার সাথে আমার মানসিকতার ফারাক পারমিতা। আমি যা করছি মানবতার স্বার্থেই করছি। মিথ্যে দিয়ে কখনো কোনো ভালো কাজ হয় না। মিথ্যা মিথ্যাই হয়, সে যেমনই হোক। পুরো দুনিয়াটা দুর্নীতিতে ভরে গেছে শুধু মিথ্যার উপর ভিত্তি করে। আর একমাত্র আমার হাতেই এই দুনিয়াটাকে শোধন করার ক্ষমতা রয়েছে। আমি তো আর কিছু করছি না, শুধু একটু ভয় দেখাচ্ছি পৃথিবীটাকে।
এটা তো তুমি নিশ্চয় বিশ্বাস করো যে এই দুনিয়ার সব থেকে বড় অস্ত্র হলো ভয়। মানুষের মনে যদি অপরাধ করার সাথে সাথে শাস্তি পাবার ভয়টা একবার ঢুকে যায়, তাহলে অপরাধ গোড়া থেকেই শেষ হয়ে যাবে অথবা প্রবণতা কমে যাবে। বহু অপরাধের উৎপত্তি হওয়ার আগেই তা সমূলে বিনাশ হবে। তুমি বিশ্বাস করো পারমিতা, মরুত সারা দুনিয়াকে অপরাধ মুক্ত করার একটা ওষুধ হিসেবে কাজ করবে। আর যে কোনো বড় কাজেই বলিদান লাগে, বুঝলে? আমি তো কাউকে মারতে চাই না, কিন্তু আমার এই উদ্দেশ্য পূরণের জন্য যারা মরছে তাদের ভূমিকাও এখানে বিশাল গুরুত্বপূর্ণ। না না অমিত, আমি এই পৈশাচিক কাজের সাথে কিছুতেই যুক্ত থাকবো না, আর তোমাকেও এগোতে দেবো না এটা নিয়ে। সারা পৃথিবী শ্মশান ভূমিতে পরিণত হবে তোমার এই পাগলামিতে। আমি আজই মরুতের সেন্ট্রাল এআই সিস্টেমকে শাটডাউন করে দেব। কি পাগলের মতো কথা বলছো তুমি? আমার সারা জীবনের অক্লান্ত পরিশ্রম আছে এতে। আমি ছাড়াও আরো 3 জন বিজ্ঞানী জান প্রাণ দিয়ে খেটেছে মরুতের পিছনে। তুমিও তো কম খাটুনি পারমিতা, তাহলে? হ্যাঁ হ্যাঁ, খেটেছি। তোমার স্বপ্নকে আমি নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিলাম। তখন জানতাম না তোমার এই দুরভিসন্ধির কথা। আর আজ যখন আমি বেরোচ্ছি। কোথাও যাবে না তুমি। একদম চুপ, একদম চুপ করে বসে থাকবে এইখানেই, আর একটা কথাও বলবে না। টেনে ধরলেন ডক্টর বাগচি তার স্ত্রীকে। ছাড়ো আমাকে, লাগছে আমার। বলে হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যেতে উদ্যত হন পারমিতা। নিরুপায় হয়ে ডক্টর বাগচি টেবিলের দেরাজ থেকে নিজের রিভলভারটা বের করে নেন এবং সোজা চালিয়ে দেন পারমিতাকে লক্ষ্য করে। এক আঘাতেই ধরাশায়ী হন পারমিতা। গুলিটা পাঁজর ভেদ করে সোজা হার্টে গিয়ে লাগে। দুবার সামান্য কেঁপে স্থির হয়ে যায় পারমিতার শরীর। ডক্টর বাগচি দৌড়ে যান পারমিতার দিকে। মাথাটা নিজের কোলের ওপর তুলে স্ত্রীর নিষ্পলক চোখ দুটোর দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। পারমিতা! কিছুক্ষণ পর নিজেকে কিছুটা সামলে পারমিতার দেহটা ছেড়ে তিনি নিজের কম্পিউটারের ক্যামেরাটা চালু করেন এবং তাতে একটা বক্তব্য রেকর্ড করেন। বিদায়। তারপর যেই রিভলভারের দ্বারা তিনি পারমিতার জীবনের অন্ত ঘটিয়েছেন সেটাই নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপ দিয়ে দেন। জুন 1990 সাল। অমিত আর সুনন্দ দুজনেই একেবারে প্রাণের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। হাই স্কুল থেকে বন্ধুত্ব তাদের, আর এখন তারা পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। পালা করে ক্লাসের টপারও হয় তারা। তবে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা বা রেষারেষি নেই। একজনের সাফল্যে আরেকজন দ্বিগুণ খুশি হয়ে উৎসবে মেতে ওঠে। অমিতের বাবা অনুপ বাগচি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের মধ্যে একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি দেশের সব থেকে অর্থবান মানুষদের মধ্যেও একজন বটে। এত বড়লোক বাবার ছেলে হলেও অমিত খুবই সিধে সাদা জীবনযাপন করতে ভালোবাসে। তার চালচলনে না আছে অর্থের কোনো জৌলুস, না আছে আড়ম্বরতা। এমনকি বাড়ির গাড়িও পারতপক্ষে ব্যবহার করতে চায় না সে। হয়তো এইসব কারণে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সুনন্দর সঙ্গে তার ভাবটা এত গভীরতা পেয়েছিল। বরাবরের লাজুক প্রকৃতির ছেলে অমিতেরও কোনো এক দৈবক্রমে একজন প্রেমিকা জুটে গেল কলেজের সেকেন্ড ইয়ারে। অন্বেষা ভারী মিষ্টি একটা মেয়ে, বুদ্ধিও প্রখর, তার কলেজেরই সহপাঠী। এমন একজন মেয়ে অমিতের কপালে জুটে যাওয়াতে তাকে ভাগ্যবানী বলা চলে। সব কিছু ভালোই চলছিল অমিতের। পড়াশোনা, বন্ধুত্ব, প্রেম, পরিবার সব কিছু নিয়ে খুশি ছিল সে। কিন্তু অদৃষ্ট যে তার অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি কখনো। ঘটনাটা ঘটল কলেজ পড়াশোনার কালে। সেবার 4th সেমিস্টারের পরীক্ষা চলছে সবেমাত্র। অমিত বাড়ি ফেরার পথে সুনন্দকে বলল, চল আজ একটা সিনেমা দেখা যাক, নাইট শো। একই জীবন কাটাতে কাটাতে বোর হয়ে গেছি রে। চল একটা সিনেমা দেখলে মেজাজটা অনেকটা ফুরফুরে হবে।
হ্যাঁ, যাওয়া যেতেই পারে। টোটাল রিকল নামের একটা সিনেমা এসেছে দেখলাম, আর্নল্ডের। ফিলিপ কে ডিকের গল্পের উপর বেস করে বানানো। চল তাহলে ওটাই দেখব। রাতে চলে আয় আমার বাড়ি, সেখান থেকে বেরিয়ে যাব। সুনন্দ বলল। ওকে বাই, তাহলে রাতে দেখা হচ্ছে। বলে অমিত নিজের বাড়ির দিকে মোড় ঘুরল। বাই। রাতে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল অমিত সুনন্দর বাড়ি। গিয়ে দেখল সুনন্দ বাড়িতে নেই। সুনন্দর মায়ের থেকে অমিত জানতে পারল সুনন্দ অন্বেষার বাড়ি গিয়েছে নোটস নিতে। অবাক করা ব্যাপার, এরকম তো কথা ছিল না। আর সুনন্দ যে অন্বেষার বাড়ি যাবার প্রয়োজন হতে পারে তা তো ভাবাই যায় না। কিছু প্রয়োজন হলে তাকেই বলতে পারতো সে। নিজের সাইকেলটা ঘুরিয়ে অন্বেষার বাড়ির দিকে রওনা দিল অমিত। অন্বেষার বাড়ির কাছাকাছি এসে সে দেখল সুনন্দর সাইকেলটা ওদের বাড়ির পাঁচিলেই হেলান দিয়ে রাখা আছে। বেশ কিছুক্ষণ দরজায় টোকা দেবার পর অন্বেষা দরজা খুলল। এলো চুল, একটা নাইটি পরে আছে। অমিতকে দেখেই প্রথমটা খানিক চমকে উঠল যেন সে। অমিত আর চোখে দরজার ভিতরের দিকে অন্বেষার পিছন দিকটা দেখে নিল। সোফার ওপর পড়ে আছে একটা টি শার্ট। শার্টটা যে সুনন্দর সেটা সে ভালো করেই জানে। অন্বেষা বলে উঠল, খুব জরুরি দরকার না থাকলে তোমার সাথে পরে কথা বলি। আসলে আমি রেডি হচ্ছিলাম মাসির বাড়ি যাব বলে। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে, বাই। অমিত বলে বেরিয়ে এলো। অন্বেষাও দরজা বন্ধ করে দিল। ঠিক এই সময় থেকে অমিতের ভিতরে সন্দেহের অনুপ্রবেশ ঘটল। সুনন্দর সাথে তার সম্পর্ক চির ধরতে শুরু করলো ভিতরে ভিতরে, তার অজান্তেই। সাইকেল নিয়ে সে ফিরে এলো সুনন্দর বাড়ির সামনে এবং বসে পড়ল সামনের সিঁড়িটার ওপর। ভাবতে থাকলো আকাশ পাতাল ভাবনা। এইটুকুনি মাত্র ব্যাপার। সুনন্দ বলতে পারল না তাকে। সে কি তার প্রিয় বন্ধুর জন্য এতটুকু করতে পারতো না? নিশ্চয়ই পারত। সরে যেত সে ওদের দুজনের মাঝখান থেকে। কেন মিথ্যাচার করতে হলো তার সাথে? আবার ভাবল সে তো ভুলও ভাবতে পারে। হয়তো সত্যি সুনন্দ নোটস নিতেই গিয়েছিল অন্বেষার কাছে। তা হলেও পরিধেয় বস্ত্র খুলে রেখে নোট নিতে হয় নাকি? তারা নিশ্চয়ই একে অপরের সাথে প্রেম করছে। তবে এটা খুব সাধারণভাবে তাকে বলে দিলেই পারত। কিছুক্ষণ বসে থেকে এসব ভাবতে ভাবতেই অমিত দেখল সুনন্দ সাইকেল চালিয়ে এদিকেই আসছে। পরনে সেই টি শার্ট যেটা সে অন্বেষার বাড়িতে সোফায় পড়ে থাকতে দেখেছিল। এসেই সুনন্দ বলল, আরে তুই চলে এসেছিস, চল চল, আবার টিকিট কাটতে হবে তো। দুজনেই সাইকেল ঘুরিয়ে চলল সিনেমা হলের দিকে। যত দিন কাটতে থাকলো তার সুনন্দ আর অন্বেষার সম্পর্ক নিয়ে যেন বিভ্রান্ত হয়ে যেতে শুরু করলো অমিত। তারপর থেকে সবসময় দুজনকে চোখে চোখে রাখছে, কিন্তু বাইরে থেকে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে সুনন্দ আর অন্বেষা গোপনে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছে। অন্বেষা ও দিব্যি অমিতের সাথেই প্রেমের নাটকটা চালিয়ে যাচ্ছে। একদিন অমিত পরীক্ষা করার জন্য সুনন্দকে ডেকে বলল, আচ্ছা অন্বেষাকে তোর কেমন লাগে? সুনন্দ উত্তর দিয়েছিল, আমার প্রিয় বন্ধুর বউ হিসাবে একদম ফার্স্ট ক্লাস। এরপর অমিত কথা বাড়ায়নি। অমিতের মনে কিন্তু একটা অস্বস্তি ক্রমাগত কাজ করেই চলেছে। একদিন সুযোগ বুঝে সে অন্বেষার বাড়ি গিয়ে তাদের বাড়ির ফোনটায় একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দিয়ে এলো ফোন ট্যাপ করার জন্য। কয়েকদিন বাদে সেটা খুলেও নিয়ে এলো। তারপর রেকর্ড শুনতে বসে অনেক হাবিজাবি কথার মধ্যে একটা কণ্ঠ তার কানে বাজল। গলাটা সে ভালোভাবেই চেনে, তার সবচেয়ে প্রিয় বন্ধু সুনন্দ। সে বলছে, শুনলাম আজকেও নাকি বাড়ি ফাঁকা। অপরদিকে মেয়ে কণ্ঠ বলছে, হ্যাঁ, আজও বাবা মা মাসির বাড়ি গেছে, রাতে ওখানেই থাকবে।
এই কণ্ঠটাও তার চেনা, এটা অন্বেষা। সুনন্দ আবার বলল, তাহলে আর যাবো নাকি? কিছুক্ষণ চুপ করে থেকে অন্বেষা বলল, আচ্ছা এসো, সারপ্রাইজটা আমি প্রায় রেডি করেই ফেলেছি। ওয়াও, তাহলে তো আজ দারুণ মজা হবে। সুনন্দর গলা থেকে আবেগ ঝরে পড়ছে। ফোন কেটে গেল। সাথে সাথে রাগে অমিতের সারা শরীর জ্বলে উঠল। দুদিন বাদে অমিতের জন্মদিন, আর আজ অন্বেষা সুনন্দকে সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছি, বিশ্বাসঘাতকের দল। এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। পরপর দুদিনে অন্বেষা আর সুনন্দ অদ্ভুতভাবে মারা গেল। প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুগুলোকে অস্বাভাবিক মনে করলেও পোস্টমর্টমে কোনো অস্বাভাবিকতা পাওয়া গেল না। কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু দুজনে। এরপর থেকে কেমন যেন মন মোড়া হয়ে পড়ল অমিত। জীবনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো তার। শূন্যতার অতল গহ্বরে তলিয়ে যেতে শুরু করলো সে বুঝলো এইসব থেকে মুক্তি পেতে জীবনে নতুন একটা মোড় নেওয়া খুবই প্রয়োজন। এ দেশে তার আর মন বসল না। যাদবপুরের পড়াশোনা শেষ করে সে পাড়ি দেয় মার্কিন মুলুকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং শেখা ও গবেষণা করা শুরু করলো সে ওখানে। আমেরিকাতে বসেই অমিত ডিজাইন ও প্রোগ্রাম করে তার নিজস্ব একটা এআই সিস্টেম, সেটার নাম দেয় মা, অর্থাৎ মেইনটেনেন্স অ্যান্ড অটো অ্যাডমিনিস্ট্রেশন। তারপর নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব নীতি দর্শন শেখাতে শুরু করে দিল ওই সিস্টেমকে। মে 2020 সাল। বছর পাঁচেক আগে নিজের দেশে ফিরে আসেন অমিত বাগচি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গবেষণায় এখন তার পৃথিবী জুড়ে খ্যাতি। তবে এতদিনেও তার নিজস্ব এআই সিস্টেম মা কে তিনি একবারের জন্যেও জনসমক্ষে আনেননি। বছরের পর বছর ধরে এই সিস্টেমটাকে তিনি শুধুই শিখিয়ে গিয়েছেন মানুষের ওপর তার নিজস্ব উপলব্ধ নীতি দর্শন। এর মধ্যে হঠাৎই একটা অতিমারির কবলে পড়ল গোটা বিশ্ব। করোনা নামক এক জৈব ভাইরাস এসে গোটা দুনিয়াটাকে যেন এক জাদু বলে তিষ্ঠ করে থামিয়ে দিল। লাখে লাখে মানুষ মরতে শুরু করলো ভাইরাসের কবলে পড়ে। একের পর এক দেশ জুড়ে লকডাউন হতে শুরু করলো। বন্ধ হয়ে যেতে থাকলো অফিস, আদালত, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, গির্জা। মানুষের ঘর থেকে বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেল। সারা পৃথিবী ভুগতে শুরু করলো এক চরম অভিশাপে। কিন্তু এই অভিশপ্ত সময়টাই ডক্টর অমিত বাগচির কাছে আশীর্বাদ হয়ে ধরা দিল। একেই বোধহয় বলে কারো সর্বনাশ আর কারোর পৌষ মাস। নিজের এআই সিস্টেম মাকে তিনি এদেশেই কোনো একটা জায়গায় স্থায়ীভাবে প্রতিস্থাপিত করার চিন্তাভাবনা করছিলেন। তিনি খুঁজছিলেন এমন একটা জায়গা যা সকলের সামনে থেকেও থাকবে লোকচক্ষুর আড়ালে, যেখানে সাধারণ মানুষের প্রবেশের ওপর থাকবে নিষেধাজ্ঞা। শুধু সাধারণ মানুষ কেন, হাতে গোনা 2-3 জন মানুষ ছাড়া সেখানে প্রবেশের অধিকার কারোরই থাকবে না। কয়েকদিন আগেই ডক্টর বাগচি এমন একটা জায়গার সন্ধানও পেয়েছেন। শহর কলকাতার বিখ্যাত মা ভবতারিণী মন্দির। সরকার থেকে এই মন্দিরের অংশটা নতুন করে সাজানো হবে। আশেপাশে আরও কিছু স্থাপত্য তৈরি হবে। এসবের বিজ্ঞাপন আগেই দেখেছেন ডক্টর বাগচি। 25শে মার্চ লকডাউন ঘোষণা হতেই ডক্টর বাগচি বুঝলেন এই তার কাছে সুবর্ণ সুযোগ। এই সময় লোকজনের বাইরে বেরোনো বন্ধ, সুতরাং নিশ্চিন্তে মন্দিরের কোনো কাজ করা যাবে। আশেপাশের লোক জানবে মন্দির পুনর্নির্মাণ হচ্ছে, আর এসবের মধ্যেই তার ব্যক্তিগত উদ্দেশ্যটাও পূরণ হয়ে যাবে। ডক্টর বাগচি সরকারের সাথে একটা চুক্তি করলেন এবং 2 মাসের মধ্যে লোকচক্ষুর আড়ালেই মন্দিরের নিচে বানিয়ে ফেললেন এমন একটা প্রকোষ্ঠ যাতে মূল সার্ভার সহ তার এআই সিস্টেম মাকে প্রতিস্থাপিত করা যায়। সম্পূর্ণ কাজ শেষ করে ওপরের ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে তিনি বললেন, হে মা, হে জগজ্জননী, আমার মাকে তোমার পদতলে রেখে গেলাম। রক্ষা করো, দুনিয়াটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো মা। নভেম্বর 2025 সাল। মরুতের প্রভাবে মানুষের মৃত্যুর হার বেড়েই চলল।
কয়েক বছর আগে কোভিড-19 দুনিয়াব্যাপী ত্রাস সৃষ্টি করেছিল, আর এটা যেন তার থেকেও বেশি ভয়ঙ্কর এক অতিমারি। কোনো উপায়েই মরুতের ন্যানোবোটসগুলোকে একজনের গ্রাহকের শরীর থেকে বের করে ফেলা যাচ্ছে না বা প্রোগ্রামকে অফলাইন করা যাচ্ছে না। জাতিসংঘ নির্দেশ দিয়েছে প্রোডাক্টটাকে সারা দুনিয়ায় ব্যান করার জন্য, কিন্তু শুধু নির্দেশ দিলেই তো হলো না, সেটাকে কার্যকরীও করতে হবে। দুনিয়ায় তাবর তাবর মাথাওয়ালা ব্যক্তি এই সমস্যার সমাধান খুঁজতে পারলেন না। সেরা সেরা হ্যাকারদের টিম তৈরি করা হলো, কিন্তু তারা মরুতের বাস ট্র্যাক করে সেন্ট্রাল সিস্টেমে ঢুকতেই পারলেন না। তারা নাকি এত কঠিন ফায়ারওয়াল ব্যবহার করা হয়েছে। একটা উপায় যদিও বা আছে এই বিভীষিকা থেকে মুক্তি পাবার, তার জন্য ম্যানুয়ালি সিস্টেমটাকে শাটডাউন করতে হবে। কিন্তু মরুতের এই সেন্ট্রাল এআই সিস্টেমটা আসলে যে কোথায় অবস্থান করছে তাও শত চেষ্টা করেও জানা যাচ্ছে না। যত দিন কাটতে থাকলো গোটা দুনিয়া ততই বেশি করে হতাশাগ্রস্ত হতে শুরু করলো। মিথ্যে বলার ভয়ে একজন অপরজনের সাথে কথা বলাই কমিয়ে দিতে লাগলো। এসবের মধ্যেও একদল মানুষ এই প্রোডাক্টটার জয়গান গাইতে থাকলো। তারা মনে করেন ডক্টর বাগচির মতাদর্শই সঠিক। এই মরুতি একমাত্র পারে দুনিয়ার সমস্ত দুর্নীতি এক ঝটকায় মুছে ফেলতে। তারা মরুত সাপোর্টার্স লীগ নামক একটা দল খুলে দুনিয়ার বিভিন্ন সরকারের প্রতি আন্দোলন ও বিক্ষোভ দেখাতে শুরু করলো এবং মরুতকে ব্যান না করার আর্জি জানাতে থাকলো। আরও 3 মাস কেটে গেল এভাবেই। তারপর হঠাৎ একদিন গোয়েন্দারা সন্ধান পেলেন ডক্টর বাগচির বাড়িতেই একটা গুপ্ত কক্ষের। সারা ঘর জুড়ে শুধুই বড় বড় আলমারি রাখা, আর কিছুই নেই সেখানে। আলমারিগুলো বিশেষ কম্বিনেশন লক দিয়ে বন্ধ করা রয়েছে। বিশেষজ্ঞ ডেকে এনে খোলা হলো সেই তালা। আলমারিগুলো থেকে বেরোলো রাশি রাশি স্তূপীকৃত নথিপত্র। সেগুলো উদ্ধার করে পড়ার পর সকলের চোখ উঠল কপালে। তাতে লেখা আছে মরুত সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। প্রতিটা ছোট ছোট ব্যাপারেও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে সেসব লেখায়। রয়েছে ডক্টর বাগচির মরুত বাজারে আনার সমস্ত উদ্দেশ্য, রয়েছে বিভিন্ন প্রোগ্রামের কোডিং, সমস্ত টেস্ট ও তার রেজাল্ট। এই প্রথমবার শুধুমাত্র গোয়েন্দারাই জানতে পারলেন মরুতকে চালনকারী ডক্টর বাগচির এআই এর নাম মা। তারা একটা ছবি পেলেন ভবতারিণী মন্দিরের, সাথে পেলেন মন্দিরের বেশ কিছু নকশা, আর পেলেন একটা কি কার্ড। ভবতারিণী মন্দিরের অনেকটা নিচে খুঁজে পাওয়া গেল একটা বিশাল বড় কক্ষ, যেটা আসলে একটা সার্ভার রুম। উদ্ধার হলো ডক্টর বাগচির এআই সিস্টেম মা। তারপর চিরতরে বন্ধ করে দেওয়া হলো মায়ের কাজ। দুনিয়ার সমস্ত মরুত গ্রাহকের শরীরে থাকা ন্যানোবোটসগুলো অফলাইন হয়ে গেল। তারপর শরীরের সাধারণ রেচন কার্যের মাধ্যমে শরীর থেকে বের হয়ে গেল সেগুলি। গোটা দুনিয়া মুক্তি পেল মরুত নামক সন্ত্রাস থেকে। মরুত সাপোর্টার্স লীগের সদস্যরা হয়তো মনক্ষুণ্ণ হলেন। এদিকে ডক্টর বাগচির বাড়ি থেকে উদ্ধার করা সমস্ত নথিপত্র খুব সাবধানে হস্তান্তর করে দেয়া হলো দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির কাছে। লক্ষ্য রাখা হলো একটি কাগজও যাতে কোনোভাবে ধ্বংস না হয়ে যায়। এই প্রজেক্টের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত বেশ কিছু মানুষকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করা হলো। মা ভবতারিণী মন্দিরের বেসমেন্টে যাবার রাস্তা সিল করে দেয়া হলো পাকাপাকিভাবে। ভবিষ্যতে আর কেউ কোনোদিন যাতে এই ঘর খোলার চেষ্টা না করে সেরকমও নির্দেশ দেওয়া হলো। ঠিক যেমন তাজমহলে না থাক, আজ সেই কথা বলতে গেলে আবার অন্য বিতর্ক চালু হয়ে যাবে। আজ শুনলেন সুমন সেনের কলমে প্রজেক্ট মরুত। আজকের গল্প পাঠে ছিলাম আমি প্রীতম।
ডক্টর বাগচির ভূমিকায় ছিলেন ঈশান এবং অন্যান্য ভূমিকায় ছিলেন পায়েল, অভিজিৎ, পিঙ্কু, অনির্বাণ, বিট্টু, সুমিত এবং সুমন। পরিচালনা করেছেন আজকের গল্পটি সুমন সেন। পোস্টার ডিজাইন করেছেন সুমিত দাস। আজকে আমাদের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গল্পটি শেয়ার করে আপনাদের বন্ধু মহলে আমাদেরকে একটু পৌঁছে দেবেন।